Assalamu alaikum everyone. This is Atika Karim from SAT Bangladesh. So today we are going to practice some text completions questions. So let's get started. So the first questionটা দেখতে পাচ্ছি যে songbirds নিয়ে বলছে, so let's read it out. So আমাদের বলতেছে songbirds learn to respond to and imitate their species. Well, species means same group. Songs from an early age মানে সংবার্ডরা হচ্ছে রেসপন্ড করতে পারে or imitate করতে পারে. So imitate মানে কি? imitate মানে হচ্ছে মিমিক করা বা হচ্ছে রিপিট করা, অনেকটা হচ্ছে নকল করা, যেটাকে আমরা বোঝাই সেটা। তো এখানে যেটা বলতে চাচ্ছে যে সংবার্ডসরা হচ্ছে অনেক আর্লি একটা এজ থেকে তারা হচ্ছে রেসপন্ড করতে পারে, সং রেসপন্ড করতে পারে। সো তারপর বলছে উইথ ইচ জেনারেশন, অর্থাৎ এক একটা জেনারেশনে স্মল ডিফারেন্সেস আর ইন্ট্রোডিউসড। এখানে ইন্ট্রোডিউস হিসেবে বোঝাচ্ছে যে স্মল ডিফারেন্সেস আর নোটিসড দ্যাট রেজাল্ট ইন মানে বোঝাচ্ছে যেটার কনসিকুয়েন্সটা হয় বা যেটার ইভেন্চুয়ালি যেটা হয়, দ্যাট রেজাল্ট ইন ডিস্টিংক্ট ভ্যারিয়েশনস। সো ডিস্টিংক্ট মানে হচ্ছে ডিফারেন্ট, সো ডিফারেন্ট ভ্যারিয়েশন হয়। অ্যান্ড তারপর হাইফেন দিয়ে হচ্ছে বলতেছে যে কল্ড ডায়ালেক্টস। সো এই যে প্রসেসটা যে হচ্ছে যে স্মল ডিফারেন্সেস আর ইন্ট্রোডিউসড দ্যাট রেজাল্ট ইন ডিস্টিংক্ট ভ্যারিয়েশন, এই টোটাল প্রসেসটাকে ডায়ালেক্টস বলা হয়, সেটাই বলতে চাচ্ছে। দেন হাইফেন ক্লোজ করা হয়েছে, মিনস এই প্রসেসটাকে হচ্ছে ডিসক্রাইব করা হয়েছে অ্যাজ ডায়ালেক্টস। দেন যে পার্টটা আছে অ্যামাং থেকে যে স্টার্ট হয়েছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের ভ্যারিয়েশনের পর থেকে আমরা রিড আউট করব, জাস্ট লাইক দিস: স্মল ডিফারেন্সেস আর ইন্ট্রোডিউসড that result in distinct variations among geographically isolated populations of the same species. So এই লাইনটাতে কি বোঝাতে যাচ্ছে যে জিওগ্রাফিক্যালি আইসোলেটেড populations means লোকেশন ডিফারেন্ট হবে বাট অফ দ্য সেম স্পিসিস, মানে কি গ্রুপটা সেম হবে বাট লোকেশনটা কি হবে, ডিফারেন্ট হবে। অর্থাৎ লোকেশন ভিন্ন লোকেশনের বাট হচ্ছে গ্রুপ সেম থাকবে, সেটা বলতে চাচ্ছে। সো তারপর বলছে আর রিসার্চ স্টাডি এক্সামাইন্ড ওয়েদার 12 ডে ওল্ড, দেন একটা নাউন আছে, উই ডোন্ট নিড টু প্রনাউন্স দ্য হোল নাউন, আমাদের টাইম কিল হবে বা টাইম কনজিউমিং হবে ব্যাপারটা। সো উই উইল রিড ইট আউট জাস্ট লাইক এফ এইচ। সো আমরা কিভাবে পড়বো? রিসার্চ স্টাডি এক্সামাইন ওয়েদার 12 ডে ওল্ড এফ এইচ nestlings. So what is nestlings? Nestlings means young birds. So after 12 day old FH nestlings prefer local dialects, অর্থাৎ জিওগ্রাফিক্যালি সেম জিওগ্রাফিতে থাকবে, অর্থাৎ লোকেশনটা সেম থাকবে, তাদেরকে হচ্ছে ওরা প্রেফার করবে ওভার দ্য আনফ্যামিলিয়ার ডায়ালেক্টস। অর্থাৎ আনফ্যামিলিয়ার মানে যাদেরকে হচ্ছে ওরা চিনে না, dialects of non-local FH populations মানে যেটা হচ্ছে যে ওই রিসার্চ স্টাডিটা এক্সামিন করতেছিল যে একটা 12 ডে ওল্ড FH কি একটা লোকাল ডায়ালেক্টস কে প্রেফার করবে অর লোকাল ডায়ালেক্টস কে প্রেফার করবে নাকি ওভার আনফ্যামিলিয়ার ডায়ালেক্টস অফ নন লোকাল। সো এই যে স্টাডিটা করছে, দেন এই স্টাডিটা হচ্ছে আর একটু ফার্দার এক্সপ্লেন করার জন্য হচ্ছে আমাদের রেজাল্ট ফার্দার এক্সপ্লেন করার জন্য একটা কোলন দেওয়া হয়েছে। দেন কোলন দেওয়ার পর বলছে দ্য মোর বেগিং কলস দ্য নেস্টলিংস মেড, অর্থাৎ বেগিং কল যত বেশি হবে টু in response to a song the stronger their preference, মানে বেগিং কল যত বেশি হবে তাদের প্রেফারেন্সটাও তত বেশি হবে। তো তারপর বলতেছে the researchers found that, তার মানে কি এখন কনক্লুশনটা বলবে that nestlings produced more begging calls. বেগিং কল প্রডিউস বেশি করা মানে কি, তার মানে হচ্ছে ওদের প্রেফারেন্সটা বেশি। ইন রেসপন্স টু দ্য ওন ডায়ালেক্ট মানে কি ডায়ালেক্টের প্রতি, তাদের ওন ডায়ালেক্ট মিনস লোকাল ডায়ালেক্টের প্রতি তাদের প্রেফারেন্সটা কি ছিল, বেশি ছিল দেন টু নন লোকাল ডায়ালেক্ট, মানে নন লোকাল ডায়ালেক্টের ক্ষেত্রে প্রেফারেন্সটা ছিল কম। So then বলছে since song preference plays a role in songbird mate selection means partner selection, the findings suggest that
তারপর এখন হচ্ছে আমরা এই টেক্সটটাকে কমপ্লিট করার জন্য আমরা অপশন থেকে আমাদের স্টেটমেন্ট পিক করব। সো আমি যদি আপনাকে আস্ক করি এই টোটাল যে টেক্সটটা আছে এই টেক্সটটা থেকে আপনি কি পড়লেন সেটা এক লাইনে হচ্ছে প্যারাফ্রেজ করে বলেন বা হচ্ছে সামারি করে বলেন, আপনি কি বলবেন? সো এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি ছিল, যে বলছে যে সং বার্ড তাদের ওন ডায়ালেক্টকে বেশি প্রেফার প্রেফারেন্স দিছে রাদার দ্যান নন লোকাল ডায়ালেক্টস, তাই তো? সো আমরা এখন একটু স্টেটমেন্ট বা অপশনস গুলো একটু রিড আউট করবো, দেন আমরা চুজ করব কোনটা আমাদের অ্যান্সার অ্যান্ড এলিমিনেট করব যেটা আমাদের অ্যান্সার না। So let's read them out. So first option এ বলতেছে if each nestling's preference for their own dialect likely disappears, মানে বলতেছে যে আহ, ওই তাদের যে প্রেফারেন্সটা আছে তাদের ওন ডায়ালেক্টের প্রতি সেটা একটা টাইম পর ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায় অ্যাজ দি ম্যাচিওর টু প্রমোট সোশ্যালাইজেশন। সো এখানে সোশ্যালাইজেশনের একটা টপিক আছে যেটা আমাদের প্যাসেজের কোথাও মেনশন করা ছিল না। সো অ্যান্ড দেন অলসো বলতেছে যে আমাদের ওদের প্রেফারেন্সটা ডিসঅ্যাপিয়ার করে যে একটা টাইমে, যেটা আমাদের হোল প্যাসেজের কোথাও বলা হয় নাই। সো মিনস যে এই জিনিসটা হচ্ছে ইররেলেভেন্ট একটা টপিক নিয়ে বলছে এই স্টেটমেন্টে, সো দিস অপশন ইজ গোয়িং টু বি এলিমিনেটেড। সো আমরা নেক্সট অপশনটা পড়ি। সো আমাদের নেক্সট অপশনে বলছে if H nestlings who show an early preference for their own dialect, মানে যত আগে হচ্ছে প্রেফারেন্স শো করবে তাদের লোকাল ডায়ালেক্টের জন্য, আর লাইকলি টু রিসিভ মোর ফুড ফ্রম দেয়ার কেয়ারটেকার্স, অর্থাৎ তাদের যে কেয়ারটেকার থাকে তাদের থেকে বেশি ফুড হচ্ছে রিসিভ করবে। বাট আমাদের টেক্সটে এগেইন কোনো হচ্ছে ফুড নিয়ে কোনো কিছু বলা হয় নাই। সো অলসো দিস ইজ অ্যান ইররিলেভেন্ট টপিক। তো আমাদের এটাও হচ্ছে এলিমিনেটেড হবে। দেন আমাদের বাকি যে দুইটা অপশন থাকে আমরা ওই দুইটা অপশন একটু রিড আউট করি। তো আমাদের অপশন সি তে বলতেছে যে if each nestling's preference for their own dialect likely drives them, but তাদেরকে ইন্টারেস্ট করে when they mature to reproduce with other FH from local rather than non-local populations, এখানে বলছে যে তাদের প্রেফারেন্সটা বেশি হয় লোকাল লোকাল পপুলেশনের প্রতি, অ্যান্ড নন লোকাল প্রতি হচ্ছে ওইটা হচ্ছে লেস হয়। সো এখানে সেম স্পিসিসের কথাই বলতেছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, বাট আমাদের অ্যান্সার অপশন সি, বাট আমাদের অ্যান্সার কেন ডি হয় না আমরা ডিটাও একটু পড়ে দেখবো। সো ডিতে কি বলছে? ডিতে বলছে যে if H nestlings show a preference for both local FH dialects and the songs of other local songbirds over the songs of non-local birds of any species, তো এখানে আদার লোকাল সংবার্ডস দের নিয়ে কথা বলছে। আমাদের প্যাসেজে শুধুমাত্র FH স্পিসিস এর হচ্ছে সংবার্ড নিয়ে কথা বলা হয়েছে, অন্য কোনো ধরনের লোকাল সংবার্ডস নিয়ে কথা বলা হয় নাই। সো অ্যাগেইন দিস ইজ অ্যান ইররিলেভেন্ট টপিক, সো আমাদের এই অপশনটা এই জন্য আমাদের অ্যান্সার হয় নাই। সো আমাদের ফাইনাল অ্যান্সার ছিল অপশন সি। Hope you guys have understood the question. Let's move on to our next question. So before I solve this question, I will request you to pause for a second and then pause the video and then solve it on your own. আপনি হচ্ছে ফার্স্টে সলভ করবেন, সলভ করার পর হচ্ছে দেখবেন যে আমি সলভ করার পর আমার অপশনটার সাথে হচ্ছে আপনার অপশনটা ম্যাচ করছে নাকি, and যদি আপনার অপশন ম্যাচ না করে তখন কেন করে নাই সেটা আপনি দেখবেন। অলসো আপনি যদি রাইট অপশনও চুজ করে থাকেন, আপনি কোন লজিকে সেটা হচ্ছে চুজ করছেন and আমি কি লজিকটা শো করছি সেটা একটু মিলাবেন। সো ইন দিস ওয়ে ইউ ক্যান প্রোগ্রেস আ লট। সো চলেন আমরা এখন একটু এই কোয়েশ্চেনটা একটু সলভ করি। সো এই কোয়েশ্চেনটাতে বলতেছে ওয়ান অ্যাসপেক্ট অফ ইন পার্সন শপিং। ইন পার্সন শপিং মিনস অফলাইন শপিং, যেখানে আপনি জিনিসগুলোকে দেখে ধরে কিনতে পারবেন।
So then বলতেছে one aspect. Aspect means one side we can say of an in-person shopping that online shopping can't replicate. Replicate বা হচ্ছে can't provide বলতে পারেন is the opportunity to touch a product before buying it. মানে বলছে যে অফলাইন শপিং এর ক্ষেত্রে আপনি একটা প্রোডাক্টকে টাচ করতে পারবেন, বাট অনলাইনের ক্ষেত্রে আপনি সেটাকে টাচ করতে পারবেন না। সো তারপর বলছে ডাজ দিস ডিফারেন্স ম্যাটার, সো একটা কোয়েশ্চেন করছে। সো তারপর একটা এক্সপেরিমেন্ট করছে যেখানে বলছে ইন অ্যান এক্সপেরিমেন্ট researchers asked one group of participants to touch a mug and a toy. So তারা হচ্ছে একটা গ্রুপ নিছে অফ পার্টিসিপেন্টস, দেন হচ্ছে তাদেরকে টাচ করতে দিছে একটা মাগ অ্যান্ড টয়, while another group অর্থাৎ আরেকটা গ্রুপ নিছে that was prohibited অর্থাৎ তারা হচ্ছে allowed ছিল না from touching the two items অর্থাৎ মাগ অ্যান্ড টয় এই দুইটা আইটেমকে তারা হচ্ছে টাচ করতে allowed ছিল না, they were prohibited. So তারপর হচ্ছে the participants were then asked how much money they would pay for the items. তারপর both পার্টিসিপেন্টদেরকে আস্ক করা হয়েছে যে তারা কেমন পে করবে ফর দ্য আইটেমস। সো তারপরে আমরা কনক্লুশনটা দেখতে পারবো, রেজাল্টটা দেখতে পারবো। সো বলতেছে পিপল হু গট টু টাচ the items were willing to pay much more money for them than where. So এই যে এখানে দেন ওয়ের দিয়ে বোঝাচ্ছে যে যারা হচ্ছে টাচ করতে পারে না। সো দেন ওয়ের পিপল হু ওয়ারেন্ট allowed to touch the items, মানে কি যারা হচ্ছে আইটেমটাকে টাচ করতে allowed ছিল তারা বেশি টাকা পে করতে চাইছে, বাট হচ্ছে যারা allowed ছিল না তারা লেস টাকা পে করতে চাইছে। এন্ড তারপর বলতেছে দিস ফাইন্ডিং সাজেস্ট দ্যাট, এখন আমরা হচ্ছে স্টেটমেন্ট গুলো রিড আউট করব। সো তারপর ফার্স্ট আমাদের স্টেটমেন্টে বলতেছে পিপল হু মেইনলি শপ অনলাইন probably spent more money every month than who main people who mainly shop in person do, অর্থাৎ অফলাইন পার্সন থেকে অনলাইনে যারা হচ্ছে শপ করে তারা বেশি মানি স্পেন্ড করে। বাট আমাদের প্যাসেজ এরকম কিছু বলা হয় নাই, সো আমাদের এটা এলিমিনেটেড হবে। দেন অপশন বি তে বলতেছে ইন পার্সন শপিং মে মেক প্রোডাক্ট সিম মোর ভ্যালুয়েবল দেন দিস সিম ইফ অনলি ভিউড অনলাইন। সো আমাদের এখানে বলতেছে যে ইন পার্সন অর্থাৎ অফলাইন শপিং এর ক্ষেত্রে প্রোডাক্টটা দেখতে বেশি ভ্যালুয়েবল লাগে, যেটা হচ্ছে অনলাইনে লেস ভ্যালুয়েবল লাগে, যেটা হচ্ছে আমাদের প্যাসেজে এরকম একটা জিনিসই বলা হয়েছে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। বাট আমরা অলসো পরের দুইটা স্টেটমেন্ট একটু পড়বো যে কেন ওগুলো আমাদের অ্যান্সার হলো না। সো আমরা চলেন একটু পড়ি। আমাদের পরের দুইটা অপশনে বলতেছে রিটেইলার্স উইথ ইন পার্সন অ্যান্ড অনলাইন স্টোরস শুড বি, অর্থাৎ শপকিপার্স উইথ ইন পার্সন বা অফলাইন an online store should charge the same price for a given product in both places. এখানে সেম প্রাইস দিতে হবে বোথ প্লেসে, এরকম কোনো কিছু সাজেস্ট করে নাই, কারণ হচ্ছে ইভেনচুয়ালি অফলাইন পেজের অফলাইন স্টোরের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেশি ভ্যালুয়েবল ছিল, এই জন্য এটা আমাদের অ্যান্সার হবে না। সো তারপরের লাস্ট অপশনে বলছে অনলাইন রিটেইলার্স মে বি এবল টু রেজ দ্য প্রাইসেস দি চার্জেস ফর প্রোডাক্টস দ্যাট আর অনলি অ্যাভেলেবল অনলাইন। তারপর বলতেছে অনলাইন রিটেইলার অর্থাৎ অনলাইন যে শপকিপার আছে তারা তাদের প্রাইস বাড়াতে পারে যদি তাদের যে সেই সব প্রোডাক্টে যেগুলো শুধু অনলাইনে থাকবে, বাট এরকম কোনো কিছু আমাদের অপশনে বলা নাই, সো দিস ইজ অলসো নট দ্য আনসার। তো আমাদের ফাইনাল আনসার হচ্ছে অপশন বি। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তো আমাদের এই কোয়েশ্চেনে বলতেছে যে আর্কিওলজিস্ট অর্থাৎ, আচ্ছা আর্কিওলজিস্ট মানে হচ্ছে যারা হিউম্যান হিস্ট্রি নিয়ে স্টাডি করে তাদেরকে আর্কিওলজিস্ট বলা হয়। সেখানে বলতেছে যে archaeologists
have been debating অর্থাৎ arguing বলতে পারি আমরা arguing the origin of a rare form of lead অর্থাৎ একটা রেয়ার ফর্ম পাইছে যেটা হচ্ছে ইউনিক ফাউন্ড ইন এস ডিনাস্টি ব্রোঞ্জ আর্টিফিক্টস অর্থাৎ হচ্ছে এটা একটা টাইমের কথা বলতেছে যে এস ডি এই জিনিসটা হচ্ছে একটা টাইম রেঞ্জ ঠিক আছে সো বলতেছে ব্রোঞ্জ আর্টিফ্যাক্টস সিন্স ইটস প্রেজেন্স আচ্ছা সো এখানে এই পর্যন্ত আমরা একটু ব্রেকডাউন করি সো বলতেছে যে তারা একটা এমন একটা জিনিসের অরিজিন নিয়ে হচ্ছে তারা ডিবেট করতেছে বা আর্গিউ করতেছে সেটা হচ্ছে যে একটা রেয়ার ফর্ম অফ লিড যেটা হয়েছে ব্রোঞ্জ আর্টিফ্যাক্টস থেকে পাওয়া হয়েছে আর্টিফ্যাক্টস মানে হচ্ছে কোনো কালেক্টেড কোনো প্রোডাক্ট আমরা বলতে পারি যেটা হচ্ছে অনেক আগের কোনো অ্যানশিয়েন্ট কিছু একটা থেকে কালেক্ট করা হয়েছিল অ্যান্ড যেটা টাইমটা হচ্ছে যে এই টাইমের থেকে সো সিন্স ইটস প্রেজেন্স ওয়াজ ডিসকভার্ড ইন চায়না ইন দ্য 1990s অর্থাৎ এই টাইমে হচ্ছে এটার প্রেজেন্সটা ডিসকভার করা হয়েছিল তা বলতেছে ডিফারেন্ট রিসার্চার্স হ্যাভ প্রপোজড থিওরিজ অন which regions of the world would have had the raw materials আমাদের ফার্স্ট লাইনে বলে দিছে যে অরিজিন নিয়ে ডিবেট করতেছে অফকোর্স হোল প্যাসেজে অরিজিন কোথায় ছিল সে এরকমই একটা হচ্ছে টপিক থাকবে সো বলতেছে ডিফারেন্ট রিসার্চার্স হ্যাভ প্রপোজ থিওরিজ অন which regions of the world would have the raw materials মানে হচ্ছে যে ওই জিনিসটা বানাইতে যেই ম্যাটেরিয়াল গুলো লাগছে সেটা কোথায় দুনিয়ার কোন জায়গায় হচ্ছে ছিল containing the specific lead in these artifacts অর্থাৎ ওই লেডটার মধ্যে যে র ম্যাটেরিয়ালস ছিল ওইটা দুনিয়ার কোন জায়গায় ছিল সেটা তারা খুঁজে বের করার ট্রাই করতেছে অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট থিওরিজও হচ্ছে প্রপোজ করতেছে বাট নো কনক্লুসিভ এভিডেন্স মানে কোনো ফ্রুটফুল কোনো এভিডেন্স হচ্ছে হ্যাজ বিন প্রেজেন্টেড অর্থাৎ কোনো ফ্রুটফুল এভিডেন্স তারা প্রেজেন্ট করতে পারে নাই অর্থাৎ এটার কোনো কনক্লুশন হয় নাই প্রপার কোনো কনক্লুশন হয় নাই সো হোয়াট ইজ ইন্ট্রিগুইং মানে উই ক্যান সে ফ্যাসিনেটিং বা ইন্টারেস্টিং what is intriguing is that bronze artifacts from China dated after the SD do not contain this form of lead মানে এই যে এই টাইমটা বা SD এই টাইমের পর যত হচ্ছে আর্টিফ্যাক্টস পাওয়া গেছে ব্রোঞ্জ আর্টিফ্যাক্টস ওগুলোর মধ্যে ওই যে রেয়ার ফর্ম অফ লেডটা পাইছে ওইটার মধ্যে যে র ম্যাটেরিয়াল গুলো পাইছিল ওই ম্যাটেরিয়াল গুলা আর কোনো প্রোডাক্টে হচ্ছে বা আর্টিফিক্স এর মধ্যে পায় নাই সাজেস্টিং দ্যাট মিনস এখানে যে জিনিসটা হয়েছে এই জিনিসটা কোন জিনিসটাকে সাজেস্ট করতে পারে সো আমরা একটু অপশন গুলো রিড আউট করি সো আমাদের ফার্স্ট অপশনে বলতেছে যে এস দি ব্রোঞ্জ পিসেস আর রেয়ার অ্যান্ড দেয়ার ফর মোর ভ্যালুয়েবল দ্যান দোজ ফ্রম আদার টাইম পিরিয়ডস অর্থাৎ বলতেছে এখানে টোটাল এস দি ব্রোঞ্জ পিসেস মানে সব আর্টিফিক্স এর কথা বলতেছে বাট আমাদের প্যাসেজে স্পেসিফিক্যালি জাস্ট অরিজিন একটা রেয়ার ফর্ম অফ লেডের অরিজিন নিয়ে কথা বলা হইতেছে বাট এখানে টোটাল ব্রোঞ্জ পিসেস গুলোর কথা বলতেছে এসডি তে যত ধরনের ব্রোঞ্জ পিসেস পাইছিল সেটা and বলতেছে যে ওরা সবাই রেয়ার অ্যান্ড অন্যান্য টাইম পিরিয়ডের আর্টিফ্যাক্টস থেকে ওরা বেশি ভ্যালুয়েবল বাট আমাদের টেক্সটে এমন কোনো ভ্যালুয়েবল জিনিস নিয়ে কিছু বলা হয় নাই সো এটা আমাদের এলিমিনেটেড দেন অপশন বি তে বলছে দ্য সোর্স অফ বা দ্য সোর্স অফ মানে দ্য যে ওই জিনিসটা কোথায় পাইছে দ্য সোর্স অফ সাম বা অরিজিন বলতে পারি আমরা দ্য অরিজিন অফ সাম অফ দ্য র ম্যাটেরিয়ালস ইউজ টু মেক ব্রোঞ্জ ওয়াজ exploited only until exploited মানে হচ্ছে make use of so was exploited only until the end of the SD অর্থাৎ until the end of মানে হচ্ছে আহ SD এর টাইমের টাইম পর্যন্ত টাইম পর্যন্ত হচ্ছে এই যে ম্যাটেরিয়াল গুলো পাওয়া গেছে সেটা এসডি এর টাইম পর্যন্ত ইউজ করা হয়েছিল এই জন্য এর পরে ওই ম্যাটেরিয়ালস গুলো আর পাওয়া যায় না সো অফকোর্স দিস ইজ গনা বি আওয়ার অ্যান্সার দেন অপশন সি তে বলতেছে bronze was used for a short time during the SD before different metals were used to make artifacts সেখানে বলতেছে যে ব্রোঞ্জ হচ্ছে শর্ট টাইমের জন্য ইউজ করা হয়েছে যখন হচ্ছে অন্যান্য মেটাল হচ্ছে
অন্যান্য মেটাল হচ্ছে আবিষ্কার করা হয় নাই ব্রোঞ্জের আগে। ওই ম্যাটেরিয়াল গুলো আবিষ্কার করার পর ব্রোঞ্জের যে ইউজনেসটা সেটা কমে গেছে, এরকম কিছু একটা কেন বলতে চাচ্ছে। বাট এটা আমাদের এরকম কোনো কিছু আমাদের প্যাসেজে বলে নাই, সো দিস ইজ নট গানা বি আওয়ার অ্যান্সার। সো তারপর অপশন ডি তে বলতেছে যে মেথডস ইউজ টু অ্যানালাইজ ব্রোঞ্জ আর্টিফ্যাক্টস আর নট ইউজফুল, অর্থাৎ যেই মেথডে এই যে ব্রোঞ্জ আর্টিফ্যাক্টস গুলা অ্যানালাইজ করা হইতেছে ওইটা বলতেছে যে ইউজফুল না on pieces that are dated after SD. সো বলতেছে যে SD এর পর যে পিসেস গুলা হচ্ছে, যেই আর্টিফ্যাক্টস বা পিসেস গুলা পাওয়া গেছে ওগুলো অ্যানালাইসিস করার মেথড গুলা হচ্ছে ইউজফুল না। বাট আমাদের মেথড নিয়ে টেক্সটে হচ্ছে এরকম কোনো কিছু বলা হয় নাই, সো অলসো দিস ইজ অ্যান ইররিলেভেন্ট টপিক এন্ড দিস ইজ গোনা বি এলিমিনেটেড। সো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে অপশন বি। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তো আমাদের এই কোয়েশ্চেনে বলছে, তো আমাদের এই কোয়েশ্চেনে বলছে ডাচ পেইন্টার্স ইন দ্য 16th and 17th centuries often showed tables, এখানে showed বলতে বোঝাতেছে যে ড্রট, টেবলস ফিল্ড উইথ লার্জ হুইলস অফ চিজ, অর্থাৎ তারা তাদের আর্ট, যে তারা যে পেন্টিং করছে ওই পেন্টিং এর মধ্যে ড্র করছে লার্জ হুইলস অফ চিজ অ্যান্ড কার্ভড শার্টস অফ বাটার, অর্থাৎ বাটার অ্যান্ড চিজ বেশি বেশি ড্র করছে। সাম আর্ট হিস্টোরিয়ানস নোটিং দ্যাট ডেইরি প্রোডাক্টস ওয়ার আ মেজর কম্পোনেন্ট অফ ডাচ ডায়েট, এই যে এখানে যে কমা দেওয়ার পর একটা সেন্টেন্স স্টার্ট হওয়ার পর কমা দিয়ে এন্ড হয়েছে, এই জিনিসটাকে আমরা সামনে নিয়েও পড়তে পারতাম। অ্যান্ড এই জিনিসটা, এই যে এই এতটুক পার্ট অ্যাড হবে এখান থেকে, অর্থাৎ আমরা এভাবে পড়তে পারি নোটিং দ্যাট ডেইরি প্রোডাক্টস ওয়ার আ মেজর কম্পোনেন্ট অফ দ্য ডাচ ডায়েট, সাম আর্ট হিস্টোরিয়ানস ইন্টারপ্রেট দিস ডেপিকশনস। ডেপিকশনস মানে এই যে শো করছে যে চিজ অ্যান্ড বাটার জিনিসগুলা, এই এগুলা অ্যাজ রিফ্লেকশনস অফ এভরিডে ডাচ ইটিং হ্যাবিটস, অর্থাৎ তাদের এই পেন্টিং গুলা ডাচদের যে ইটিং হ্যাবিট ছিল সেটাকে হচ্ছে প্রেজেন্ট করতেছে বলতেছে। তো তারপর বলতেছে হাউএভার, মানে হাউএভার হচ্ছে একটা কন্ট্রাস্টিং কানেক্টর, তার মানে সামথিং ডিফারেন্ট উইল অ্যারাইজ হিয়ার। সেখানে বলতেছে আ গ্রুপ অফ রিসার্চার্স রিসেন্টলি রিভিউড হান্ড্রেডস অফ ফুড রিলেটেড পেন্টিংস অ্যান্ড ফাউন্ড দ্যাট লেমনস, অর্থাৎ তারা হান্ড্রেডস অফ অনেকগুলা হচ্ছে ফুড রিলেটেড পেন্টিং হচ্ছে তারা স্টাডি করছে, রিভিউ করছে, এন্ড দেন তারা পাইছে যে লেমনস, যেটা হচ্ছে হাইফেন দিয়ে ফার্দার এক্সপ্লেন করতেছে, উইচ কুড অনলি বি অ্যাকোয়ার্ড ইন দ্য নেদারল্যান্ডস অ্যাট গ্রেট কস্ট, মানে অনেক দাম দিয়ে কিনা লাগতো লেমনটা অর্থাৎ যেটা অনেক ভ্যালুয়েবল ছিল। অ্যান্ড সিন্স দে হ্যাড টু বি ইম্পোর্টেড ফ্রম ওয়ার্মার ক্লাইমেটস, তার মানে কি লেমনটা এমন একটা রেয়ার একটা জিনিস হওয়ার কথা ছিল না, বাট লেমনটাকে হচ্ছে রিভিউ করা হয়েছে। দেন বলতেছে যে ফিচার ইন, এই যে এখানে যে হাইফেন স্টার্ট হয়ে এন্ড হইলো, সো এই লেমন্স এর পর থেকে আমরা এখান থেকে পড়তে পারি যে ফাউন্ড দ্যাট লেমন্স ফিচার ইন ডাচ পেইন্টিংস অফ দ্য পিরিয়ড মোর দ্যান 3 times as frequently as dairy products do, অর্থাৎ তারা যে এতগুলো পেইন্টিং রিভিউ করছে সেখানে তারা দেখছে যে ডেইরি প্রোডাক্ট যতটুকু ফিচার্ড হয়েছে তার থেকে 3 গুণ টাইম বেশি হচ্ছে লেমন ফিচার্ড হয়েছে, বা ডেইরি প্রোডাক্টস হচ্ছে লেস ফিচার্ড হয়েছে। বাট আমাদের ফার্স্টে বলে দিছে যে ডাচ ডাইটের মেইন একটা কম্পোনেন্ট ছিল ডেইরি প্রোডাক্টস, দেয়ার বাই সো এই যে জিনিসটা হয়েছে এই জিনিসটা বলতেছে দেয়ার বাই ক্যাস্টিং ডাউট অন দ্য আইডিয়া দ্যাট, সো এই টোটাল যে জিনিসটা হয়েছে এটা কোন আইডিয়ার উপর ডাউট করবে সেটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। সো আমাদের ফার্স্ট অপশনে বলতেছে যে dairy products were a more significant component of the Dutch diet,
of the period than lemons were. সো বলতেছে এই আইডিয়াটার উপর ডাউট করতে হবে, যে এই আইডিয়াটার উপর হচ্ছে আমাদের ডাউট করতে হবে যে ডেইরি প্রোডাক্টস যে সিগনিফিকেন্ট কম্পোনেন্ট ছিল, বাট না, আমাদের তো ফার্স্টের দিকে বলে দিয়েছে নোটিং দ্যাট ডেইরি প্রোডাক্টস ওয়ার আ মেজর কম্পোনেন্ট অফ ডাচ ডায়েট, এটার উপর ডাউট করার আর কোনো ওয়ে নাই, সো দিস ইজ গোনা বি এলিমিনেটেড। অ্যান্ড দেন বিতে বলতেছে ফুড ওয়াজ আ মোর পপুলার সাবজেক্ট অ্যামং ডাচ পেইন্টার্স দ্যান ইট ওয়াজ অ্যামং পেইন্টার্স ফ্রম আদার কান্ট্রিজ অ্যাট দ্য টাইম। আমাদের আদার কান্ট্রিজ নিয়ে কিন্তু কোনো কথা প্যাসেজে বলা হয় নাই, সো এটা একটা রিলেভেন্ট টপিক, সো এটা হচ্ছে এলিমিনেটেড হবে। দেন অপশন সি তে বলতেছে depictions of food in Dutch paintings of the period should be taken as realistic presentation, a realistic representation of Dutch eating habits. Means আমাদের এই যে আইডিয়াটা আছে যে ডাচ পেইন্টিংস এর ওপর আমরা ওদের হচ্ছে ফুড, ডাচ পেইন্টিং হচ্ছে ওদের যে হ্যাবিটটা ছিল, ডায়েট হ্যাবিটটা, এটাকে যে রিয়েলিস্টিক্যালি রিপ্রেজেন্ট করছে, এই আইডিয়াটার উপর বলতেছে যে ডাউট করতে। কারণ হচ্ছে ওদের মেইন একটা কম্পোনেন্ট ছিল ডেইরি প্রোডাক্ট, বাট ডেইরি প্রোডাক্টের থেকেও বেশি দেখা গেছে ইউনিক একটা যে রেয়ার জিনিস, যেটা হচ্ছে নেদারল্যান্ড থেকে ওদের হচ্ছে অ্যাকোয়ার করতে হতো, সেটা বেশি দেখা গেছে। তার মানে এটা একটা কন্ট্রাস্টিং ব্যাপার হয়ে যায়। তার মানে ইয়াস, উই ক্যান ডাউট অন দিস আইডিয়া দ্যাট ডিপিকশন অফ দ্য ফুড, মানে ডাচ পেন্টিং এ যে ফুড ডিপিকশন করা হতো, এই জিনিসটা যে রিয়েলিস্টিক্যালি রিপ্রেজেন্ট করতো না, এই জিনিসটাকে আমরা ডাউট করতে পারি, রাইট? সো আমাদের অ্যান্সার হবে অপশন সি। বাট আমরা স্টিল অপশন ডি একটু রিভিউ করে নেব। অপশন ডি তে বলতেছে Dutch painters of the period may have depicted foods for symbolic reasons rather than to show what Dutch people typically eat. So এখানে বলতেছে যে ওরা হচ্ছে সিম্বলিক কোনো রিজনের কারণে হয়তো হয়তো ডিপিক্ট করছে ওই ফুডগুলা, এন্ড কি খাইতো ওই জিনিসটার ওপর আহ ওই জিনিসটা শো করার থেকে ওরা বেশি শো করছে সিম্বলিক রিজন হিসেবে। এই আইডিয়াটার উপর আমাদের হচ্ছে ডাউট করতে বলছে, বাট উই ক্যান্ট ডাউট অন দিস আইডিয়া, সো এটা হচ্ছে এলিমিনেটেড। আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে অপশন সি।